আর কতক্ষণ নিজেকে আয়নায় দেখবি? শোন মালা, যতই দেখিস না কেন ওই টেকো মাথায় আর চুল গজাবে না। তার চেয়ে বরং যা, ঘরের কাজগুলো সেরে ফেল। এভাবে কেন বলছো মামি? আমি কি আর ইচ্ছে করে এই টাক নিয়ে জন্মেছি? এতে আমার কি দোষ বলো? হয়েছে হয়েছে, তোকে আর এসব বলতে হবে না। যা বলেছি তাই কর গিয়ে। ওদিকে একটু পর তোর মামা খেতে আসবে। রান্না না হলে তো আমাকেই কথা শোনাবে, তাই না? সুনিতার কথা শুনে মালা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। তখনই তার মামা পরেশ সেখানে এসে বলল, এ কি রে মা, কি হয়েছে তোর? এখানে এমন মন খারাপ করে বসে আছিস কেন? কই মামা, কিছু হয়নি তো। বললেই হলো, আমি তো দেখছি তোর মন খারাপ। সত্যি করে বল তো কি হয়েছে? পরেশের প্রশ্নে মালা ঝরঝর করে কেঁদে ফেলল আর বলল, আচ্ছা মামা, তুমিই বলো, আমি কি ইচ্ছে করে আমার মাথাটা টাক করেছি? এখন বিধাতা যদি আমার মাথায় চুল না দেয়, এতে আমার কি দোষ? না রে মা, এতে তোর কোনো দোষ নেই। এগুলো মানুষের চোখের দোষ। বুঝেছি, তোর মামি নিশ্চয়ই তোকে আবার কথা শুনিয়েছে। দাঁড়া, আজ ওকে দেখাচ্ছি মজা। না না মামা, মামিকে তুমি কিছু বলো না। মামির কোনো দোষ নেই, মামি আমাকে কিচ্ছু বলেনি। মালার কথা শুনে পরেশ মালার মাথায় হাত বুলিয়ে বলল, লক্ষ্মী মা আমার, তুই চিন্তা করিস না মা। আমি তোকে এমন একটা ছেলের সাথে বিয়ে দেব যে তোকে অনেক ভালো রাখবে। কি যে বলো মামা, আমার মতো টেকো মেয়েকে কে বিয়ে করবে? তার চেয়ে বরং আমি তোমাদের সাথেই থাকবো। কথাটা বলেই মালা সেখান থেকে চলে গেল। আর পরেশও তার ঘরে গিয়ে তার স্ত্রী সুনিতাকে বলল, দেখো সুনিতা, আমি ঠিক করেছি এবার মালাকে একটা বিয়ে দিয়ে দেবো। সুনিতা হাসতে হাসতে বলল, কি বললে? ওই টেকো মেয়েকে তুমি বিয়ে দেবে? এতে আবার হাসির কি হলো? আরে বাবা, হাসির কথা বললে হাসবো নে। তুমি বলো, ওই টেকো মেয়েকে কে বিয়ে করবে? আছে নাকি এমন কোন ছেলে? কেউ না কেউ নিশ্চয়ই বিয়ে করবে। কালই আমি ঘটককে ডেকে পাঠাবো। খবরদার, খবরদার বলছি, ভুলেও ঘটককে ডাকবে না। ওই টেকো মেয়েকে বিয়ে দিতে আমি একটা পয়সাও খরচ করতে পারবো না। আহা, আগেই খরচার কথা বলছো কেন? এখনো তো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। কেউ না কেউ নিশ্চয়ই আমার ভাগ্নিটাকে বিয়ে করবে। বেশ, ইচ্ছা যখন হয়েছে খোঁজে এমন কাউকে, তাতে তো ঘাট থেকে আপদটাও নামবে। তবে হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি, ওই মেয়ের পেছনে আমি একটা টাকাও খরচ করব না। সুনিতা চলে যেতেই পরেশ খুব চিন্তায় পড়ে গেল। পরদিন সকালে দোকানে গিয়ে ঘটককে ডেকে পাঠালো। সবই তো বুঝলাম পরেশদা, কিন্তু আজকাল যা যুগ পড়েছে তাতে আপনার ভাগ্নিকে বিয়ে করবে এমন ছেলে খুঁজে পাওয়া বেশ কঠিন। সে তুমি যাই বলো, আমার একটা ভালো ছেলে চাই। তাছাড়া চেহারায় কি সব? আমাদের এমন লক্ষ্মীবন্ত মেয়ে, তার কি কোনো দাম নেই? ওসব বললে কি চলে নাকি দাদা? আজকাল চেহারায় আগে। বেশ, আপনি যখন বলছেন তখন এটা আমি মাথায় রাখবো। আপনার ভাগ্নের ছবিটা আমার কাছে রাখলাম। এবার আমি আসি, আমাকে আবার আজ এক ছেলের বাড়িতে যেতে হবে। এই বলে ঘটক তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। ও কথা বললে হবে না ঘটক মশাই, আমার একটা সুন্দরী মেয়েই চাই। এতে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে তত টাকাই দেব। কিন্তু বাবাজি, টাকা দিয়ে কি সব হয় নাকি? মেয়ের বাবা যখন জানবে ছেলে অন্ধ, তখনই তো তারা পিছপা হয়ে যাবে। আর তুমি বলছো সুন্দরী মেয়ে? মোটে মা রাধে না থক্ত আর ফান্তা। কানা ছেলের শখ কত। দেখ রাজীব, আমরা আর তোকে দেখতে পারবো না। এই করে কম মেয়ে তো বাদ দিলি না। হ্যাঁ রে, তুই তো চোখেই দেখিস না, তাতে আবার সুন্দরী বউ দিয়ে কি করবি শুনি? দেখ দিদি,
কানা বলে এভাবে খোটা দিবি না। আমি তোর আজন্মের কানা না, নিহাতি ওই অ্যাক্সিডেন্টে আমার চোখটা হারালাম, নইলে কি আর আমি কানা হতাম নাকি? সে তুই যাই বলিস, আমারও তো সংসার নাকি, আর কদিন তোকে আমরা বাড়িতে রাখবো বলতো? তাই তো বলছি, এবার একটা বিয়ে করে তুইও সংসার পাত। বাবার টাকা পয়সা তো আর কম নেই। ওসব আমি শুনবো না। আমি তো একটা সুন্দরী বউই চাই, যাতে আমার বউকে দেখে কেউ আমায় কথা শোনাতে না পারে যে ওই দেখ কানার কুৎসিত বউ যাচ্ছে। ঠং দেখে বাঁচি না, এমন করলে শেষে আর তোর বিয়েটাই হবে না। দূর, তোর সাথে কথা বলাই বেকার, আমি গেলাম আমার ঘরে। রাজীব নিজের ঘরে চলে যেতেই ঘটক তার দিদি রানীকে বলল, মা রানী, তুমি অভয় দিলে আমি তোমাকে একটা মেয়ের খোঁজ দিতে পারি। আরে চাচা, বলেন না কোন মেয়ে? আর আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন কেন? এই ভাইটাকে বিয়ে দিতে পারলে তবে আমার শান্তি। না, আসলে একটা মেয়ে আমার হাতে আছে, তবে মেয়েটার একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা চাচা? মানে কি করে যে বলি, আসলে মানে আহা, কি ভাবছেন চাচা? আপনি একদম নির্ভয়ে বলুন। আসলে আজই মেয়েটার মামা আমাকে ওর জন্য একটা ভালো ছেলের খোঁজ করতে বলেছে। আসলে মেয়েটার বাবা মা কেউ বেঁচে নেই। ও, এই কথা। এতে আমাদের কোনো সমস্যা নেই চাচা, আমার ভাইয়ের তো বাবা মা কেউ বেঁচে নেই। আসলে আমার ভাইটা তো কানা, যদি ওর এটা মেনে রাজি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। না না মা, শুধু ওটা না, আসলে মেয়ের মাথায় তেমন চুল নেই। এ আর এমন কি কথা চাচা, আজকাল তো কারো মাথায় তেমন চুল নেই। তবুও মা, তুমি বরং একবার মেয়েটার ছবিটা দেখো, তারপর না হয় যা বলার বলবে। এই বলে ঘটক রানীর দিকে মালার ছবিটা এগিয়ে দিল। সেটা দেখেই রানী আঁতকে উঠে বলল, হে কি, আপনি তো বললেন চুল কম, কিন্তু এ তো দেখছি পুরোই টাক। ওভাবে দেখলে তো তোমার ভাইও কানা মা, ওর কি কপালে এর চেয়ে ভালো মেয়ে জুটবে? তাই বলে এমন টেকো মেয়েকে আমার ভাইয়ের বউ বানাবো? শোনো মা, তুমি যদি তোমার ভাইকে বিয়ে দিতে চাও, তাহলেই তোমাকে এটুকু মেনে নিতেই হবে। কিন্তু আমার ভাই তো জেদ ধরে বসে আছে, তার সুন্দরী বউই চাই। বউ যেমনই হোক না কেন, ও তো আর নিজে চোখে দেখতে পাবে না। তোমরা যা বলবে ওকে তাই তো বিশ্বাস করবে। তোমরা না হয় বলবে ওর বউ অনেক সুন্দরী। ঘটকের কথা শুনে রানী বলল, তাই তো, এটা তো ভেবে দেখিনি। বেশ, আপনি আজই ওনাদের জানান আমাদের মেয়ে পছন্দ। সত্যি? হ্যাঁ চাচা, আমিও দেখি আমার ভাইকে কি করে বোঝানো যায়। রানীর কথা শুনে ঘটক খুশি মনে বাড়ি ফিরে গেল। পরদিন সকাল হতেই সে পৌঁছে গেল মালার মামা বাড়িতে। এ তুমি কি বলছো ঘটক? তাই বলে মেয়ের একটা কানার সাথে বিয়ে দেব? দেখুন দাদা, ওই মেয়ের জন্য আমি এর চেয়ে ভালো ছেলে পাবো না। তাছাড়া কানা হলে কি হবে, ছেলের অনেক টাকা পয়সা আছে, আর তাদের কোনো চাওয়াও নেই। ঘটকের মুখে এ কথা শোনা মাত্রই সুনিতা বলল, তাই তো, কানা হয়েছে তাতে কি? দেখো, তোমার ওই ভাগ্নিকে আমি আর দেখতে পারবো না। সুযোগ যখন পেয়েছি, ওই ছেলের সাথেই আমি ওর বিয়ে দেব। তাই বলে অত আমতা আমতা করো না তো। তাছাড়া তুমিই তো বলো চেহারা কিছু না, মনটাই আসল। তাহলে এত ভাবছো কেন? হ্যাঁ ঘটক মশাই, আমরা রাজি, তবে হ্যাঁ, মেয়েকে কিন্তু আমরা কিচ্ছুটি দিতে পারবো না। না না, ওরা কিছু চায় না। বেশ, এই তাহলে আমি এখন আসি। এ কথা বলেই ঘটক সেখান থেকে চলে গেল। ওদিকে রানীও রাজীবকে বলল, দেখ ভাই, মেয়েটার তো আমরা ছবি দেখেছি, এটুকু বলতে পারি, মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমারও তো গুণ দরকার নেই রে দিদি, মেয়ে সুন্দর আমার তাতেই হবে। আমি রাজি, তুই ওদেরকে বিয়ের ব্যবস্থা করতে বল। সত্যি ভাই, আজ আমি অনেক খুশি। এতদিন পর তোরও একটা সংসার হবে। এভাবেই খুব অল্প দিনেই মালার সাথে রাজীবের বিয়ে হয়ে গেল। বেশ সুখেই কাটছিল ওদের দিন।
একদিন খেতে বসে রাজীব বলল, সত্যি গিন্নি, তোমার হাতের রান্না যে এত ভালো কি বলবো। যত খাই ততই খেতে ইচ্ছে করে। বেশ তো, যত ইচ্ছে তত খাও। বুঝলে গিন্নি, আমার একটাই দুঃখ, শুনেছি তুমি নাকি দেখতে সুন্দর, কিন্তু আমি তো আর কোনোদিন তোমায় দেখতে পাবো না। রাজীবের কথা শুনে মালার চোখে জল চলে এলো। সে বলল, সেই ভালো কে বলতে পারে, হয়তো দেখলে তোমার আর আমায় ভালোই লাগতো না। বললেই হলো, আমি তো জানি আমার বউ অনেক সুন্দরী। আচ্ছা গিন্নি, এই যে আমি চোখে দেখি না, এই নিয়ে তোমার কোনো দুঃখ নেই? না গো, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। তুমি অন্ধ হলেও তোমার মনটা বড্ড ভালো। তাছাড়া তুমি আমাকে একটা সংসার দিয়েছো, এতেই আমি খুশি। হয়েছে, আর খুশি হতে হবে না। যাও, এবার তুমি একটু খেয়ে নাও, বেলা তো আর কম হলো না। রাজীবের কথা শুনে মালার রান্নাঘরে চলে গেল। আর যখনই খেতে বসলো, তখন হঠাৎই এক বৃদ্ধ ভিক্ষুক বাড়িতে এসে বলল, কেউ কি আছো বাড়িতে? বড্ড খিদে পেয়েছে, আমায় দুটো খেতে দাও না বাবু, খিদেতে পেটটা জ্বলে গেল। এ কি বাবা, কে তুমি? এই অবেলায় ভিক্ষা চাইছো? আমায় তুমি চিনবে না, আমি বহু দূর থেকে এসেছি, দুদিন হলো পেটে কিছু যায়নি, আমায় একটু খেতে দেবে গো মা? ভিক্ষুকের কথা শুনে মালার খুব মায়া হলো। সে নিজের খাবার ভিক্ষুককে দিয়ে বলল, এই নাও বাবা, এটা খাও। এ কি গো মা, এটা আমি কি করে খেতে পারি? এ তো মনে হচ্ছে তোমার খাবার। তাতে কি হয়েছে বাবা, আমার চেয়ে তোমারই এখন এই খাবারটা বেশি দরকার। অত না ভেবে খেয়ে নাও দেখি তো। মালার কথা শুনে ভিক্ষুক খেতে শুরু করলো। খাওয়া শেষে বলল, আহা, কি সুন্দর তোমার রান্নার হাত। সত্যি মা, তুমি বড্ড ভালো মেয়ে, তাই তো নিজের খাবার আমায় খেতে দিলে। বেশ, এবার বলো তো তুমি কি চাও? কেন বাবা, তুমি বুঝি সেটা আমায় দিতে পারবে? না, আসলে তুমি তো আমার ইচ্ছে পূরণ করলে, তাই আমি চাই বিধাতা তোমার মঙ্গল করুক। বেশ বাবা, যদি তুমি আমায় কিছু দিতেই চাও, তাহলে আমার জন্য কিচ্ছু চাই না, বরং তুমি আশীর্বাদ করো আমার স্বামীর চোখ যেন ভালো হয়ে যায়। মালার কথা শুনে ভিক্ষুক অবাক হয়ে বলল, সত্যি মা, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। বেশ, তুমি যা চাইছো তাই হোক, বিধাতা তোমার স্বামীকে তার দৃষ্টি ফিরিয়ে দিক। ভিক্ষুক এ কথা বলা মাত্রই পাশের ঘরে এক অদ্ভুত ঘটনা ঘটল রাজীবের সাথে। রাজীবের চারপাশ এক অদ্ভুত সোনালী আলোয় ঝলমল করে উঠল, আর সাথে সাথে রাজীব বুঝতে পারল তার চোখ আবারও আগের মতো ঠিক হয়ে গেছে। এ কি, আমি তো সব দেখতে পাচ্ছি। হা বিধাতা, তবে কি তুমি আমায় সুস্থ করে দিলে? ধন্যবাদ বিধাতা, ধন্যবাদ। এই বলে রাজীব দৌড়ে মালাকে ডাকতে ডাকতে বেরিয়ে এলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো, আমার চোখ ঠিক হয়ে গেছে, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি। রাজীবের মুখে এ কথা শোনা মাত্রই মালা খুশি মনে রাজীবের কাছে এসে বলল, সে কি, তুমি সত্যি বলছো? কই দেখি, দেখি তোমার চোখ। মালাকে দেখা মাত্রই রাজীব চিৎকার করে উঠল আর বলল, কে আপনি? সে কি, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী মালা। না না, এ হতে পারে না। আমি তো শুনেছিলাম আমার বউ অনেক সুন্দরী, কিন্তু তোমার মতো এমন টেকো মেয়ে আমার বউ? না না, এ কিছুতেই হতে পারে না। ওগো, বিশ্বাস করো, আমিই তোমার স্ত্রী, আমার সাথেই তোমার বিয়ে হয়েছে। মালার কথা শুনে রাজীব আরো রেগে গিয়ে বলল, তার মানে তোমরা সবাই মিলে আমায় ঠকিয়েছো? না না, এ কিছুতেই হতে পারে না। ওগো, যা হয়েছে সবই আমাদের কপাল, এটাকেই এখন মেনে নিতে হবে। না, আমি মানি না। তোমার মতো এমন কুৎসিত টেকো মেয়েকে আমি কিছুতেই ঘরে রাখবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
এসব তুমি কি বলছো? আমায় তাড়িয়ে দিলে আমি যাব কোথায়? সেসব আমি জানি না, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রাজীবের কথায় মালা অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তখনই আবারও সেই বৃদ্ধ ভিক্ষুক সেখানে এলো। এসে বলল, বাবা, বড্ড খিদে পেয়েছে বাবা, দুটো খেতে দাও বাবা। এই, কে তুমি? আমি আছি আমার জ্বালায়, আর উনি এসেছেন ভিক্ষে চাইতে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ছি 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 ছি, গায়ে কি নোংরা পোশাক। এভাবে কেন বলছো বাবা? আর তোমার বউ সেই বা কোথায়? বড্ড ভালো মেয়ে ও। বউ? কি আমার বউ? ওই টেকো মেয়েটা? ও আমার বউ না। ছি 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 ছি, এই মেয়েকে আমার বউ ভাবতেও ঘেন্না লাগে। এভাবে বলো না বাবা, সবাই ওই একই বিধাতার সৃষ্টি, বিধাতার সৃষ্টিকে অবজ্ঞা করতে নেই। কেন গো, তুমি আমায় এত গান দিচ্ছ কেন? বললাম না বেরিয়ে যাও। যেভাবে এই টেকোটাকে তাড়িয়েছি, তোমাকেও তাড়াবো। যাও 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 বলছি। রাজীবের কথা শোনা মাত্রই ভিক্ষুক রেগে গিয়ে এক তান্ত্রিকের রূপ ধারণ করলো আর বলল, কি কি বললি তুই? অত ভালো মেয়েকে তুই তাড়িয়ে দিয়েছিস? ছি 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 ছি, যে মেয়ের জন্য তুই নিজের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিস, তাকে তুই তাড়িয়ে দিয়েছিস? এ কি, এ আমি কি দেখছি? আর এসব আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলছি, ওর চাওয়াতেই তুই নিজের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিস, কিন্তু আর না, ওই চোখ আমি আবারও কেড়ে নেব। এই বলে তান্ত্রিক যখনই তার জাদু শক্তি প্রয়োগ করতে যাবে, তখনই রাজীব তার পা জড়িয়ে ধরে বলল, না না বাবা, এত বড় শাস্তি আমায় দেবেন না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। যে মেয়ে আমার জন্য এত কিছু করেছে, তাকে আমি অবজ্ঞা করেছি। কিন্তু আর না বাবা, আমি কথা দিচ্ছি, আজই আমি ওকে ফিরিয়ে আনবো। বেশ, তাহলে তোকে ছেড়ে দিলাম, এখনো দেরি হয়নি। যা, তোর স্ত্রীকে ফিরিয়ে আন। এই বলে তান্ত্রিক অদৃশ্য হয়ে গেল। আর রাজীবও নিজের ভুল বুঝতে পেরে মালাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অবশেষে মালাকে খুঁজে পেয়ে বলল, এই তো তোমাকে পেয়েছি। আমায় তুমি ক্ষমা করে দাও গিন্নি, আমার ভুল হয়েছে। আরে আরে, করো কি? আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না। না গিন্নি, আমি পাপী। আজ আমি বুঝতে পেরেছি, বাইরের সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। চলো চলো, বাড়ি ফিরে চলো। তুমি ছাড়া যে আমি একদম অচল। ওগো, এভাবে বলো না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এই বলে মালা যখনই রাজীবকে জড়িয়ে ধরলো, সাথে সাথে চারপাশটা আবারও সোনালি আলোয় ঝলমল করে উঠল। আর তখনই মালা দেখলো তার মাথা ভর্তি লম্বা চুলে ভরে গেল। এ আমি কি দেখছি? আমার মাথায় এত চুল এলো কোত্থেকে? সবই তোমার সততার ফল। হয়তো বিধাতাই খুশি হয়ে তোমাকে তোমার সততার পুরস্কার দিয়েছে। চলো এবার বাড়ি ফিরে চলো। এই বলে রাজীব মালাকে সঙ্গে করে বাড়ি ফিরে গেল। আর এভাবেই তাদের সব কষ্ট দূর হয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।